ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা শরীফ ওসমান হাদির জানে শেষের ঘটনার পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। অভিযোগ ওঠে ওসমান হাদিকে জানে শেষ করার পর দুষ্কৃতীরা নাকি সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, যদিও বাংলাদেশের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল ভারত। আর এবার বাংলাদেশের গোয়েন্দা শাখা অর্থাৎ ডিটেকটিভ ব্রাঞ্চের তদন্তে উঠে এসেছে শরীফ ওসমান হাদিকে জানে শেষের ঘটনায় নাকি জড়িত এক জামাত ইসলামী নেতার ছেলে। আর এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। আর এই হত্যাকাণ্ডে প্রথম দিকে খেই হারিয়ে ফেললে পরবর্তীতে অপরাধীদের ছড়ানো জাল ভেদ করার পরে ডিবি পুলিশের সামনে উঠে এসেছে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের ছেলে সালমানের নাম। সম্প্রতি এটি সবথেকে বেশি আলোচনায় উঠে আসে গত 14 জানুয়ারি ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তসনিম জুমা ভেরিফাইড ফেসবুক একটি পেজের একটি পোস্টকে ঘিরে, যেখানে জুমা দাবি করেন যে গত জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে জানে শেষের পরিকল্পনাকারীরা তারা জানাজা নামাজের সামনেই কাতারেই ছিলেন। জুমা লেখেন, হুটহাট মাথায় এসে হিট করে। হাদির জানে শেষের পরিকল্পনাকারীদের কেউ হয়তো ভাইয়ের জানাজার সামনে 2-3 কাতারেই ছিলেন। আমরা হয়তো বুঝি নাই, চিনি নাই, কিচ্ছু করতে পারি নাই। সকল ষড়যন্ত্র উন্মোচিত করে দাও খোদা, আমরা তোমার সাহায্য ছাড়া নিরুপায়। ওই পোস্টের এক কমেন্টে জুমা বলেন, আগামীকাল কোর্টে শুনানি, চার্জশিট যা দিয়েছে শুধু মাসুদ আর বাপ্পি আছে জানে শেষের সঙ্গে সরাসরি যুক্ত হিসেবে। ঘটনা ঘটার পরে সব আছে, আগের কিছু নাই। মাস্টার মাইন্ডদের বের করা কি সম্ভব না, নাকি ইচ্ছে করেই করতে দেয় না জানি না। তিনি আরও বলেন, এরা কারা, কি এমন শক্তি তাদের যে তাদের কখনো সামনে আনা সম্ভব না? শুনে আমাদের মেনে নিতে কেন বলা হয়? এরা কি হাসিনার চাইতেও শক্তিশালী? ফ্রিল্যান্স সাংবাদিক জুলকারনাইন সাহেবের ফেসবুক পোস্টে দেওয়া ভিডিওর মাধ্যমে ফয়সাল করিম মাসুদ জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে বের করার চেষ্টা করে সংবাদ মাধ্যম দ্য ডিসেন্টের সম্পাদক কদরুদ্দিন শিশির, যাকে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের কাছে যিনি জামায়াতে ইসলামের পক্ষে ন্যারেটিভ নির্মাণকারী হিসেবে পরিচিত। ঘটনা ঘটার মাত্র 2 ঘন্টার মধ্যেই ফয়সালের ছবি এবং মোটরসাইকেল দেখে শনাক্ত করে, যেটা তখন থেকেই সন্দেহের দিকে যে কিভাবে এত দ্রুত তারা তথ্য পেল, নাকি তাদেরকে দিয়ে ন্যারেটিভ তৈরির জন্য এ হত্যাকাণ্ড কিনা। দ্য ডিসেন্ট তুলে ধরে যে ফয়সাল করিম আলমগীর একটি মোটরসাইকেলে চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যায়। সেখানে দাবি করা হয় যে আলমগীর বাইক চালাচ্ছিল এবং ফয়সাল করিম পিছনে বসে পিস্তল থেকে গুলি করে। কিন্তু ডিবি তদন্ত দলের কাছে প্রথম খটকা লাগে যে ওসমান হাদির বাইকের ডান পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে ক্রস করছিল ফয়সাল আলমগীরের বাইকটি। কিন্তু ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ওসমান হাদিকে যখন ভর্তি করা হয় তখন প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় দেখা যায় যে বাম কানের নিচে গুলি লেগেছে, যেটা ফয়সালের বাইক থেকে গুলি হলে ডান দিক থেকে হওয়ার কথা। সেদিন গণমাধ্যমে একই তথ্য দিয়েছেন ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা সহযোগী মিসবাহ এবং জরুরি বিভাগের আবাসিক সার্জন ডক্টর মোস্তাক আহমেদ। ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিক্সা করে যাওয়ার সময় 2 ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তার উপর গুলি চালায়। তার বাম কানের নিচে গুলি লাগে, গুলি করেই তারা পালিয়ে যায়। এরপর ওসমান হাদিকে রিক্সায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর ওসমান হাদিকে জরুরি চিকিৎসা দেওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডক্টর মোস্তাক আহমেদ জানিয়েছেন, হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়।
তার বাম দিকের চোয়ালে গুলি ঢুকে মাথার ভিতরে গুলি প্রবেশ করেছে। যদিও আশ্চর্যজনকভাবে এটা নিয়ে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন করেনি যে কেন এবং কিভাবে বাম দিকের চোয়ালে গুলি লেগে মাথায় ঢুকেছে, কারণ হাদির বাম দিকে বসা ছিল হাসপাতালে নিয়ে আসা মিসবাহ। হাসপাতালে হাদিকে নিয়ে যাওয়ার সময় দেখা যায় বাম দিকের চোয়ালে গুলি লেগে মাথায় ঢুকেছে। ডিবি ছায়া তদন্ত শুরুর পরে যখন ওসমান হাদির গুলির পজিশন এবং ফয়সাল করিমের বাইকের পজিশন বিশ্লেষণ করে তখনই প্রথমবারের মতো সন্দেহের সৃষ্টি হয়। এরপর ডিবি সন্দেহভাজন হিসেবে তুলে নিয়ে যায় হাসপাতালে নিয়ে আসা মিসবাকে, কারণ হাদির গুলি লাগার পরপরই মিসবাকে লাইভ ভিডিওতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকেও দায়ী করতে দেখা গিয়েছিল। ডিবি সূত্র বলছে যে ফয়সাল করিম কাজ করে ব্যাকআপ দেওয়া হাদিকে সরাসরি গুলি সে করেনি, কারণ হাদিকে গুলি করেছে মিসবা নিজেই। সে সময় ধোঁয়াশার সৃষ্টি হয় এবং পালিয়ে যেতে ফয়সাল ফাঁকা গুলি ছুড়ে দ্রুত স্থান ত্যাগ করে। জিজ্ঞাসাবাদে মিসবা স্বীকার করেছে যে শিবির কর্মী এবং তাকে হাদির উপরে সার্বক্ষণিক নজরদারি এবং সময় মতো হাদিকে হত্যার নির্দেশ দিয়েছে তার দল ইসলামী ছাত্র শিবির। আর ছাত্র শিবিরের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ রাখত জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের ছেলে সালমান। ডিবি পুলিশ যখন জিজ্ঞাসাবাদের জন্য মিসবাকে হেফাজতে রেখেছিল, সে সময় খবর পাওয়ার পর পুত্র সালমান এবং শিবিরের তৎকালীন ঢাবি সেক্রেটারি এস.এম. ফরহাদ হাজির হন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলে এবং তার নির্দেশনায় মিসবাকে ছাড়িয়ে নিয়ে চলে আসে। আর ঘটনা ফাঁস হলে পুলিশকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে ঘটনার সময় পাশে থাকা ডিবি পুলিশের পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা। এরপর থেকেই থেমে আছে ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত, যে কিভাবে, কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। ডিবি পুলিশ বলছে যে এই ঘটনার দায় অন্যদিকে সরাতে পরে একের পর এক ব্যক্তিকে তাদেরকে এই হত্যাকাণ্ডে জড়িত দেখাতে হয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিলি ঘোষণার পরদিন 12ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটর সাইকেলে করে আসা দুই সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি। রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লেগে যায়। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে 18ই ডিসেম্বর স্থানীয় সময় রাত 9:45 মৃত্যু হয় তার। আর এই ঘটনায় পল্টন থানার একটি মামলা করা হয়। ওই মামলার পর প্রধান আসামি ফয়সালের বাবা মাকে গ্রেপ্তার করা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।